যখন আমার বয়স ছিল ৭, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি আমার প্রতিবেশীকেই বিয়ে করব। ১৫ বছর পর আমি একটি চাকরির ইন্টারভিউতে ঢুকলাম আর সিইও আমাকে দেখে হাসলেন। তুমি কি সিইওর স্ত্রী হবার জন্য আবেদন করতে এসেছো? যখন আমার বয়স ৭ বছর, জয়পুরের আমাদের পাড়ায় সবাই জানতো আমি ছিলাম সবচেয়ে একগুঁয়ে মেয়ে। একগুঁয়ে কারণ একদিন বিকেলে আমি উঠানের মাঝখানে দাঁড়িয়ে মুখ ভরা কান্না আর নাকে নুন নিয়ে সোজা আমার প্রতিবেশীর দিকে আঙুল তুলে, যে আমার থেকে ১০ বছর বড় ছিল, সবার সামনে চিৎকার করে বলেছিলাম, আমি বড় হয়ে অর্জুনকেই বিয়ে করব, আমি আর কাউকে বিয়ে করব না। পুরো পাড়া হেসে উঠেছিল। আমার মা লজ্জায় আর রাগে আমাকে কান ধরে টেনে ঘরের ভেতর নিয়ে গেলেন। আর অর্জুন দাঁড়িয়েছিল লজ্জায় লাল হয়ে, কি করবে বুঝতে পারছিল না। বড়রা হাসতে হাসতে বলছিল, বোকা মেয়ে, এসব ব্যাপার তুমি কি বোঝো? কিন্তু আমি স্পষ্ট মনে করতে পারি সেদিন অর্জুন একটু ঝুঁকে আমার মাথায় হাত রেখে নরম গলায় বলেছিল, এই কথা আবার বলবে যখন বড় হবে, এখন ভালো করে পড়াশোনা করো। আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়েছিলাম। সেদিন থেকেই আমার মনে একটি পরিষ্কার লক্ষ্য তৈরি হয়ে গেল, বড় হব, ভালো করে পড়াশোনা করব আর অর্জুনকে বিয়ে করব। আমার প্রতিবেশী অর্জুন ছিল এমন একজন মানুষ যাকে পাড়ার সবাই ভালোবাসত। লম্বা, বুদ্ধিমান, ভদ্র। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। সে পাশের বাড়িতে তার দাদির সাথে থাকত। আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন সে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে। প্রতিদিন বিকেলে সে তার বাড়ির সিঁড়িতে বসে বই পড়ত আর মাঝে মাঝে উঠানে খেলতে থাকা আমাকে লক্ষ্য রাখত। আমি যদি সাইকেল থেকে পড়ে যেতাম, সে আমার ক্ষত পরিষ্কার করে দিত। আমি যদি খারাপ নম্বর পেতাম, সে আমাকে পড়তে সাহায্য করত। ক্লাসের কেউ আমাকে ঠাট্টা করলে সে আমাকে নিয়ে গিয়ে কুলফি কিনে দিত। আমার ছোট্ট পৃথিবীতে অর্জুন ছিল একদম সুপারহিরোর মতো। যখন সে চলে গেল, আমি যখন ১২ বছর বয়সী, তখন সে চলে গেল। কোনো বিদায় ছিল না। এক সকালে দেখি তাদের বাড়িতে তালা। তার দাদি মারা গিয়েছিলেন আর সে পাড়া ছেড়ে চলে গেছে। আমি স্কুল ব্যাগ বুকে জড়িয়ে তাদের গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছিলাম, যেন আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেছে। সেদিনের পর থেকে আমি তাকে আর কখনো দেখিনি। ১৫ বছর পরে আমি বড় হলাম। আমি আর সেই ৭ বছরের কাঁদতে থাকা মেয়েটি নই। আমি খুব কঠোর পরিশ্রম করে পড়াশোনা করলাম। দিল্লির একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সেখান থেকে সম্মানের সাথে গ্র্যাজুয়েশন শেষ করলাম। সবাই বলতো আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু আমার হৃদয়ের একটি ছোট্ট কোণ সব সময় অর্জুনের জন্য রেখে দিয়েছিলাম। আমি জানতাম না সে কেমন আছে, কোথায় থাকে, অথবা সে আদৌ আমাকে মনে রেখেছে কিনা। কিন্তু যখনই আমি ক্লান্ত হয়ে পড়তাম, আমি তার সেই কথাটা মনে করতাম, ভালো করে পড়াশোনা করো। আর আমি আবার সামনে এগিয়ে যেতাম। যে ইন্টারভিউ সবকিছু বদলে দিল। যেদিন আমি ভারতের অন্যতম বড় কোম্পানি সানরাইজ গ্রুপের সদর দপ্তরে ঢুকলাম, হাতে আমার নথিপত্রের ফাইল, আমি নিজেকে বলেছিলাম আমাকে শুধু এই চাকরিটা পেতে হবে, এর বেশি কিচ্ছু চাই না। ইন্টারভিউ রুমটা ছিল বড়, উজ্জ্বল আর এত ঠান্ডা যে আমার হাত ঘেমে যাচ্ছিল। আমি সোজা হয়ে বসে ইন্টারভিউ বোর্ডের সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ পেছনের দরজা খুলে গেল। একজন মানুষ ভেতরে ঢুকল। ঘরের সবাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। সিইও। আমার বুক ধক করে উঠল। সে আমার মনে থাকার চেয়েও লম্বা, পরিপাটি স্যুট পরা। তার দৃষ্টি দৃঢ় কিন্তু ঠান্ডা নয়। আর তার মুখ অদ্ভুতভাবে পরিচিত। সে একবার ইন্টারভিউ বোর্ডের দিকে তাকালো, তারপর তার চোখ হেসে থামল আমার ওপর, এতটাই বেশি যে আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম। হঠাৎ সে হাসল। সেই হাসি আমার বুক কাঁপিয়ে দিল। তারপর সে একটু মজা করে গভীর কণ্ঠে বলল, তুমি কি এখানে এসেছো সিইওর স্ত্রী হবার আবেদন করতে? সিইওর মুখে সেই কথা শুনে পুরো ইন্টারভিউ রুমে পিনপতন নীরবতা নেমে এলো। বোর্ডের অন্য সদস্যরা একে অপরের দিকে তাকাচ্ছেন। কেউ বুঝতে পারছেন না ভারতের অন্যতম কঠোর ব্যবসায়ী অর্জুন সিং হঠাৎ এমন ব্যক্তিগত মন্তব্য কেন করলেন। আমার কান ঝাঁ ঝাঁ করছিল। ১৫ বছর পর সেই চেনা কণ্ঠস্বর, সেই একই রকম বাঁকা হাসি। আমার ফাইলটা হাত থেকে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু আমি সামলে নিলাম। নিজের আত্মসম্মান বজায় রেখে সোজা হয়ে দাঁড়ালাম। স্যার, আমি এখানে আমার যোগ্যতায় চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, অন্য কোনো আবেদনের জন্য নয়, আমি কিছুটা ধরা গলায় বললাম। অর্জুন টেবিলের ওপর ২ হাত রেখে আমার দিকে একটু ঝুঁকে এলো। তার চোখে সেই পুরনো দুষ্টুমি মেশানো ঝিলিক। সে বোর্ডের অন্যদের দিকে তাকিয়ে বলল, আপনারা কি একটু বাইরে যাবেন? আমি এই ক্যান্ডিডেটের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। সবাই বেরিয়ে যাওয়ার পর রুমটা যেন আরও বড় হয়ে গেল। অর্জুন চেয়ার ছেড়ে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখনও থরথর করে কাঁপছি। মৈত্রী, সেই ৭ বছরের একগুঁয়ে মেয়েটা তবে বড় হয়ে গেছে? সে খুব নিচু স্বরে বলল। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আপনি
আপনি একবারও ফিরে তাকাননি। দাদি মারা যাওয়ার পর কাউকে কিছু না বলে চলে গেলেন কেন? অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। সেদিন আমার কাছে হারানোর মতো কিছু ছিল না মৈত্রেয়ী, কিন্তু পাওয়ার মতো একটা জেদ ছিল। যেদিন নিজের পায়ে দাঁড়াবো সেদিন সেই ছোট্ট মেয়েটার সামনে গিয়ে বলবো, দেখো আমি তোমার যোগ্য হয়েছি। আমি জানতাম তুমি দিল্লিতে পড়ছো, আমি দূর থেকে তোমার সব খবর রাখতাম। এমনকি এই ইন্টারভিউয়ের ব্যবস্থাটাও আমিই করিয়েছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা বদলেছো। আমি রাগে আর অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। তার মানে এই চাকরিটা আপনি আমাকে দয়া করে দিচ্ছেন? অর্জুন হাসল। তারপর পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বের করলো। কাগজটা খুলতেই আমার বুক কেঁপে উঠল। ওটা ছিল একটা ছোট্ট বাচ্চার আঁকা ছবি, একজন বর আর একজন কনে, আর নিচে কাঁচা হাতে লেখা ছিল, আমি বড় হয়ে অর্জুনকেই বিয়ে করব। এটা আমার কাছে 15 বছর ধরে আছে। আর চাকরির কথা বলছো? বোর্ড অলরেডি তোমাকে সিলেক্ট করে ফেলেছে, কারণ তোমার সিভিতে যে মেধা আছে তাই কোম্পানির প্রয়োজন। কিন্তু আমার জীবনে যা প্রয়োজন তা ওই সিভিতে নেই। সে হঠাৎ এক হাঁটু গেড়ে মেঝের ওপর বসল। ইন্টারভিউ রুমের সেই গম্ভীর পরিবেশে ভারতের অন্যতম সেরা তরুণ সিইও আজ এক সাধারণ প্রেমিকের মতো আমার সামনে এলো। মৈত্রী, তুমি 7 বছর বয়সে একটা দাবি করেছিলে। আজ 15 বছর পর এই 25 বছর বয়সে তুমি কি সেই দাবিতে এখনো অটল আছো? তুমি কি একজন একাকী মানুষের ঘর পূর্ণ করতে আসবে? আমি কাঁদছিলাম, কিন্তু এবার সেই কান্নাটা ছিল প্রাপ্তির। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অর্জুন উঠে দাঁড়িয়ে আমার চোখের জল মুছে দিল। পরদিন অফিসের নোটিশ বোর্ডে দুটো বড় খবর ছাপা হলো। 1, সানরাইজ গ্রুপ একজন অত্যন্ত মেধাবী নতুন অফিসার পেয়েছে, আর 2, আগামী মাসে কোম্পানির সিইওর বিয়ে। পুরো পাড়া সেদিন যা দেখে হেসেছিল, আজ পুরো দেশ তা দেখে হাততালি দিচ্ছে, কারণ কিছু একগুঁয়ে স্বপ্ন শুধু জেদের উপর ভর করে সত্যি হয়। কয়েক মাস পর অফিসের কাজ এবং ব্যক্তিগত জীবন একসাথে চলছিল। অর্জুন আমার পাশে থাকলেও প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতো। আমরা মিটিংয়ে একসাথে বসে পরিকল্পনা করছিলাম, আলোচনা করছিলাম কিভাবে কোম্পানির নতুন প্রকল্প সফল করা যায়। সে সবসময় আমার মতামত গুরুত্ব দিয়ে শোনে। আমার পরামর্শ শুধু গ্রহণ নয়, তার জীবনের অংশ হয়ে উঠেছে। সন্ধে অফিস শেষে আমরা হালকা হাঁটতে বের হলাম। সে হেসে বলল, দেখছো, আমরা শুধু একসাথে কাজ করছি না, একে অপরের জীবনের প্রতিটি ছোট মুহূর্ত ভাগ করছি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এবং এটা সবচেয়ে সুন্দর অনুভূতি। ছোটবেলায় যে স্বপ্ন দেখেছি আজ তা বাস্তব হয়ে উঠছে। একটা বিকেলে আমি অফিসে দেরি করে পৌঁছলাম। অর্জুন আমাকে দেখে হাসল। দেখছো, তুমি আমার জন্যই দেরি করছো। আমি লজ্জা নিয়ে উত্তর দিলাম, না, শুধু কাজ শেষ করতে চেয়েছি, আর কিছু না। সে আমার হাত ধীরে ধরল। আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ সবসময় আছে, কিন্তু আমরা একে অপরের জন্য সময় বের করতেই হবে। আমি হেসে বললাম, তুমি ঠিক বলছো। এখন আমি বুঝতে পারছি, যদি আমরা একসাথে থাকি, কাজ আর ব্যক্তিগত জীবন মিলিয়ে সুন্দর হয়ে ওঠে। রাতে আমরা শহরের আলোয় হাঁটছিলাম, হাত ধরে একে অপরের পাশে থেকে অনুভব করছিলাম শৈশবের স্বপ্ন, দীর্ঘ প্রতীক্ষা সব মিলিয়ে এখন বাস্তব। আমি ভেতরে ভেতরে মনে মনে ভাবলাম, সপ্তাহের পর সপ্তাহ, বছর শেষ হলেও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। আমরা শুধু স্বপ্ন নয়, বাস্তবেও একসাথে এগিয়ে যাব। অর্জুন হেসে বলল, তাহলে চল নতুন স্বপ্ন দেখি। এবার শুধু ছোটবেলার নয়, বড় স্বপ্নগুলোও একসাথে পূরণ করি। আমরা দুজন একসাথে হেসে হাঁটতে থাকলাম। ভবিষ্যৎ যাই হোক, আমরা জানি আমাদের সম্পর্ক এখন শুধু মধুর স্মৃতি নয়, বরং শক্ত ভিত্তি, যার উপর নতুন জীবন গড়ে উঠবে। বছর কয়েক পর আমরা অবশেষে আমাদের স্বপ্নের দিনকে বাস্তবে রূপ দিতে পারলাম। ছোটবেলার সেই স্বপ্ন, একসাথে থাকা, একে অপরকে বাঁচানো, একসাথে ভবিষ্যৎ গড়ে তোলা, আজ সত্যি হলো। বিয়ে। আমাদের বিয়ে ছোট, সুশৃঙ্খল এবং হৃদয়স্পর্শী ছিল। শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। অর্জুন আমার হাতে হাত রেখে বলল, আজ থেকে আমরা শুধু স্বপ্নে নয়, বাস্তবেও একসাথে থাকব। আমার চোখে জল। আমি হেসে বললাম, ছোটবেলা থেকে এই দিনটির অপেক্ষা করেছি, আর আজ সব সত্যি হয়ে গেল। ঘরবাড়ি। আমরা একটি ছোট কিন্তু উষ্ণ ফ্ল্যাট বেছে নিয়েছিলাম। দেয়ালে শৈশবের ছবি, মেঝেতে আমাদের হাসি, সবই যেন স্মৃতি এবং নতুন জীবনের সংমিশ্রণ। দৈনন্দিন জীবন। সকালে চা বানানো, একসাথে বাজার করা, অফিসের পরে গল্প করা, সবকিছুই আনন্দের। অর্জুন সবসময় আমার পাশে, যেমন ছোটবেলায় ছিল। আর আমি বুঝেছি, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একে অপরের পাশে থাকা। ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা শুধু নিজেদের জন্য নয়, একে অপরের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করি। অর্জুন তার কোম্পানিতে নতুন উদ্যোগ নেয়, আর আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাই। একে অপরের পাশে থেকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করি। এক সন্ধ্যায় আমরা জানালার কাছে বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম। চাঁদ হাসছিল, বাতাস হালকা। অর্জুন আমার কাঁধে হাত রেখেছে, আমি তার হাত ধরি। আমি ভেতরে ভাবলাম, ছোটবেলার সেই কাঁদতে থাকা মেয়ে আজ সত্যিই পূর্ণ হয়েছে। স্বপ্ন, প্রেরণা, চেষ্টা সবই আজ বাস্তবে রূপ নিয়েছে। অর্জুন হেসে বলল, এবার আমরা নতুন স্বপ্নগুলো একসাথে দেখব।
এই জীবনটা আমাদের। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আর এবার শুধু স্বপ্ন নয়, আমরা একে অপরের সাথে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত উপভোগ করব। আমরা একসাথে হাঁটতে থাকলাম। ভবিষ্যতের পথ যতই অনিশ্চিত হোক, আমরা জানি একসাথে সব সুন্দর। ছোটবেলার সেই স্বপ্ন থেকে শুরু করে আজকের বাস্তব, সব মিলিয়ে নতুন জীবনের সূচনা। এই তো ছিল আজকের গল্প, সিইওর স্ত্রী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে পাশেই থাকুন। আর এই ধরনের রোম্যান্টিক ভালোবাসার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।